সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে প্রতিদিন আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিসিওসিস। শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মহিলারা নয়, বর্তমান যুগে আমরা সবথেকে বেশি দেখতে পাচ্ছি যে কম বয়সী তরুণীদের মধ্যে পিসিএস জনিত সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে ওবেসিটি বা ওভারওয়েট এছাড়া গাইনোকোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এই পিসিওএস জনিত সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। দর্শক, আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো এবং সেজন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার কামরুন নাহার নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিজিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইনফার্টিলিটি সেন্টারে গাইনি অ্যান্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে। পিসিওসিস মিনিংটা আসলে কি? পিসিওএস মিনিংটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো আমরা আমাদের চেম্বারে প্রতিনিয়তই কিছু ইয়াং মেয়েদের আসতে দেখি, যারা শুরুতেই এসে আমাদের কাছে অভিযোগ করেন তাদের মায়েদের সহ যে তার অনিয়মিত মাসিক, অর্থাৎ সে হয়তো 13-14 বছর বয়সে তার মাসিকটা হয়েছে, কিন্তু তারপরেই আস্তে আস্তে তার মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে, 2 মাস 3 মাস পরপর হচ্ছে, এবং হলেও অল্প হচ্ছে কিংবা অতিরিক্ত হচ্ছে, থামছেই না এরকম। এবং পাশাপাশি যেটা হয় সেটা হয়তো ওই মেয়েটি কিংবা মেয়েটির মা বলছে যে আপা আমার মেয়ের ওজন বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গাগুলো কালো হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে যে ঠোঁটের উপরে কিংবা গলায় ঘাড়ে যে ভাঁজগুলো আছে সেখানে অস্বাভাবিক কালো মানে স্কিনটা পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, প্লাস ঠোঁটের উপরে ঘাড়ে তারপর চিবুকে লোমগুলো বেড়ে যাচ্ছে। তো এগুলি নিয়ে আমাদের কাছে মানে মেয়েরা বেশি আসছে এবং দেখা যাচ্ছে যে এই পলিসিস্টিক ওভারি কিংবা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটার প্রকোপ এখন অনেক বেড়ে গেছে, যেটা হয়তো আমরা 10-15 বছর আগেও এত পেতাম না। এখন পলিসিস্টিক ওভারি বলতে আমরা বুঝি যে ওভারিতে কিছু সিস্ট, অর্থাৎ 2-3-এর অধিক সিস্ট, আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে এই সিস্টের সাথে যদি কিছু উপসর্গ যোগ হয় তখন আমরা এটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিংবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে থাকি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে আপনি বলছিলেন যে সিস্টের পাশাপাশি বিভিন্ন ধরনের কিছু উপসর্গ দেখা দেয়, সেই উপসর্গগুলো আসলে কি কি? এই উপসর্গগুলোর মধ্যে এটাই যে অনিয়মিত মাসিক, তারপরে অবাঞ্ছিত লোম, হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ ছোপ দাগ বা পিগমেন্টেশন, এবং যারা বিবাহিত তাদের বাচ্চা না হওয়া, এটা একটা ভয়ঙ্কর অবস্থা। অর্থাৎ ইনফার্টিলিটি দিকে চলে যায়। এবং এদের আরও লং টার্ম যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চা না হওয়ার পাশাপাশি তারা তো মোটা হয়ে যাচ্ছেই, পাশাপাশি এই সমস্ত রুগীদের ডায়াবেটিস দেখা যায়, এদের হাইপারটেনশন প্রেশার হয়ে যাচ্ছে, এবং যদিও এরা চিকিৎসার পরে কনসিভ করে যায় দেখা যায় যে এদের মিসড অ্যাবর্শন হয়, কিংবা এদের অ্যাক্লাম্পসিয়া হয়, কিংবা এদের প্রিমেচিউর ডেলিভারি হয়ে যেতে পারে, এবং লং টার্মে যে তারা ডায়াবেটিস, প্রেশার কিংবা ডিপ্রেশনও ভুগতে পারে। কম বয়সী তরুণী তাদের যখন পিসিওসিস দেখা দিবে, অভিভাবকদের প্রতি আসলে আপনার পরামর্শ কি? পিসিও পলিসিস্টিক ওভারি কিংবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজকে আমরা আরেক কথা বলি লাইফস্টাইল মডিফিকেশন ডিসঅর্ডার। তার মানে হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা যে যদি আমরা ঠিক করতে না পারি, অর্থাৎ ডিসঅর্ডারটাকে যদি অর্ডারে না নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই রোগ থেকে মুক্তি পাবো না। সে কারণে আমি যখন একটি মা আসে আমাদের চেম্বারে, তখন কিন্তু আমরা পুরো ফ্যামিলিটাকেই কাউন্সিলিং করি যে আপনার মেয়েটি বয়স 15-16 কিংবা 18, সে অবিবাহিত, সে মুটিয়ে যাচ্ছে, তার হয়তো প্রি ডায়াবেটিক কন্ডিশনে সে চলে গিয়েছে, তার কোলেস্টেরল হয়তো বেড়ে গিয়েছে, তাছাড়া তার অনিয়মিত মাসিক, এবং এই যে মেয়েটি একটি ডিপ্রেশন ভুগছে যে অন্য মেয়েদের চেয়ে সে মোটা হয়ে যাচ্ছে, সে দেখতে খারাপ হয়ে যাচ্ছে, সেখানে সে একটি ডিপ্রেশনে যাওয়ার থেকে ঝুঁকি থেকে আমরা যদি ফিরাতে পারি, সে কারণে আমাদের কার্বোহাইড্রেটটা ছেড়ে ফেলে দিতে হবে। তো আমরা বলি যদি ভাত খেতে হয় তাহলে আমরা লাল চালের ভাত খেতে বলি, ঢেঁকি ছাটা যেটা চাল,
আমরা সাদা চালটা খেতে মানা করি, আমরা সাদা আটা ময়দা, হ্যাঁ, যেটা নাকি মানে শরীরে যে চিনি হয়ে যায়, সুগারি খাবারগুলো অ্যাভয়েড করতে বলি। আমরা বলি বাইরের যে ভাজা পোড়া খাওয়াটা আছে, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে বলি। আমরা কোল্ড ড্রিঙ্কস যেগুলোর মধ্যে অতিরিক্ত চিনি থাকে সেগুলো অ্যাভয়েড করতে বলি। আমরা রাত জাগা থেকে বিরত থাকতে বলি। আমরা একটু এক্সারসাইজ করতে বলি। অর্থাৎ আমরা পাশাপাশি একজন ডায়েটিশিয়ানের অভিজ্ঞ একজন ডায়েটিশিয়ানের কাছ থেকেও আমরা পরামর্শ নিই, কিংবা পাশাপাশি আমরা একসাথে চিকিৎসাটা চালাই, হ্যাঁ, যাতে করে সে একটা সুনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হতে পারে। যখন কোনো তরুণী আপনাদের কাছে চিকিৎসা নিতে আসে, তখন আসলে প্রাথমিক পর্যায়ে কোন কোন টেস্ট আপনারা করতে দেন এবং তার ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? শুরুতে তো আমরা যেগুলো অ্যাডভাইস বললাম সেগুলো দিই, পাশাপাশি কিছু আমরা হরমোন টেস্ট করে থাকি। এই হরমোন এবং একটা আলট্রাসোনোগ্রাম করে থাকি। যারা অবিবাহিত তাদেরকে এর চেয়ে বেশি কিছু আমরা দিই না। হরমোন টেস্ট করতে দিয়ে কিছু ব্লাড নর্মাল যেগুলো প্রি ডায়াবেটিক কিংবা ডায়াবেটিক কন্ডিশনে যাচ্ছে কিনা সেগুলো করতে দিই। হরমোনের মধ্যে আমরা বেশ কিছু থাইরয়েড হরমোন, ফলিকুস্টিমুলেটিং হরমোন, লুটিনার্জিক হরমোন এবং অ্যান্টিমুলারিন হরমোন নামে টেস্ট করতে থাকি। আর পাশাপাশি আমরা একটা আলট্রাসোনোগ্রাম দিলে বুঝতে পারি যে সে কোন পর্যায়ে আছে, এবং সেই ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ দিই। আমরা তাদেরকে ম্যাটফর্মিন নামে ওষুধ দিয়ে থাকি। প্লাস কিছু ড্রাগ আছে যেগুলো দেশে এবং বিদেশে খুব বহুল পরিচয়, মায়োইনোসিটল কিছু ট্যাবলেট আছে যেগুলো নাকি সে তার অ্যান্টিমুলারিন হরমোন বা AMH কমাতে সাহায্য করে। কিন্তু পাশাপাশি অবশ্যই তাকে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। এবং যারা বিবাহিত বাচ্চা চাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা অবশ্যই বলি যে ওজন কমাতেই হবে। আমরা বলি টোটাল ওয়েটের 5 থেকে 7 কেজি ওজন কমাতে হবে। এখন একটা মেয়ে যদি 70 কেজি থাকে তাহলে তাকে অবশ্যই 5 থেকে 7 কেজি ওজন কমাতে হবে। এবং আমরা দেখে থাকি যদি 5 কেজি ওজন কমায় তাহলে তার মাসিকটারই মানে নিয়ন্ত্রণে চলে আসে, এবং যদি সে 10 কেজি কমায় তাহলে তার কিন্তু আর কোনো ওষুধই লাগে না, এভাবেই সে মা হওয়ার সম্ভাবনায় চলে যায়। ম্যাম, মানুষের অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, যেমন ট্রিটমেন্টের পার্ট হিসেবে, মেডিসিন হিসেবে আপনারা অনেক সময় পিল দিয়ে থাকেন। সো পিল গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু অভিভাবক যারা রয়েছে অথবা রিলেটিভ যারা রয়েছে তাদের কিন্তু কিছুটা তারা দ্বিমত পোষণ করে থাকে যে একজন আনম্যারিড মেয়ে কেন পিল গ্রহণ করবে। আসলে পিলটাও এটা এই রোগের একটি পার্ট, ট্রিটমেন্টের একটি অংশ। পিলটা যে আসলে তার মাসিকটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং হরমোনটাকেও স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে। একটা পিল শুধু যে জন্মনিয়ন্ত্রণের জন্যই আমরা ব্যবহার করি তা নয়, যে কোনো একটা ড্রাগ যখন বাজারে আসে তখন তার অনেকগুলো সম্ভাবনার দিকে চিন্তা ভাবনা করেই ড্রাগটা বাজারে আসে। সো আমরা যখন জন্ম নিয়ন্ত্রণে গ্রহণকারী যে পিলটা দিই সেই পিলটা মাথায় মানে চিন্তা রেখেই দিই, এবং সেটা আনম্যারিড মেয়ের জন্য কোনো ক্ষতিকারক নয়। কিংবা দেখা যায় যে বাজারে অনেক দামি পিলও আছে, কিন্তু মনে করেন যে সেই দামি পিলটি একটি মেয়ে নিতে পারলো না, তার বেলায় কিন্তু পিলটি অনেক সস্তা এবং গ্রহণযোগ্য এবং তার চিকিৎসার জন্য খুব একটা ব্যয়বহুল না। সেই ক্ষেত্রে পিলটা তার জন্য উপকার। এখানে কোনো মিথ কিংবা কোনো ধরনের ভুল ধারণা করার কিছু নাই। অনেকে তো পিল আসলে নিতে চায় না, যে পিল গ্রহণ করলে তারা মনে করেন যে তাদের ওজন আরও বেশি বেড়ে যেতে পারে। বাজারে এখন 4th জেনারেশন পিল এসছে অনেক, যেগুলো নাকি খুবই পেশেন্ট ফ্রেন্ডলি, শরীরে কোনো ক্ষতি করে না, ওজন বাড়ায় না, প্রেশার বাড়ায় না। এই ধরনের পিলগুলো আমরা দিয়ে থাকি এবং রুগীরা নিচ্ছে এবং খুব ভালো উপকার পাচ্ছে। তাছাড়াও যারা বিবাহিত এবং কোনোভাবেই ওজন কমাতে পারছে না কিংবা হরমোন কোনোভাবেই কমানো যাচ্ছে না এবং তাদের এত সিস্ট হতে হতে ওভারিগুলো এত বড় হয়ে যাচ্ছে যে তারা খুব পেইনও ফিল করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আধুনিক চিকিৎসা হিসেবে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে থাকি। ম্যাম, ট্রিটমেন্টের অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে আপনি বলছিলেন যে ল্যাপারোস্কোপি করে থাকেন, এছাড়াও আর কোন কোন ধরনের ট্রিটমেন্টের আন্ডারে তাদেরকে নিয়ে আসেন? আচ্ছা, শুরুতেই যেটা প্রোটোকল যে আমরা আসলে ডায়েট, ড্রাগস, দেন অপারেশন। আচ্ছা, ডায়েটের মধ্যে তো শুরুতে বললাম যে ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট একেবারেই কাটেল করে দিতে হবে, এক্সারসাইজ করতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে। তারপর ড্রাগসের মধ্যে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে থাকি, কখনো কখনো আমরা গোনাডোট্রপিন ইঞ্জেকশনও দিয়ে থাকি ওভুলেশন করানোর জন্য। এবং সেই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা গোনাডোট্রপিন ইঞ্জেকশন দেওয়ার পর তার যে ডিম্বাণু একটা নির্দিষ্ট পর্যায়ে মাসিকের 10, 11, 12তম দিনে 18 মিলিমিটার, 20 মিলিমিটার একটা ম্যাচিউর ফলিকল এসেছে, একটি কিংবা দুইটি, তখন কিন্তু আমরা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন কিংবা IUI পদ্ধতি চলে যায়। এটাও একটা মন্দাতের আধুনিক চিকিৎসা। এবং যাদের মাইল্ড পিসিওস, মডারেট পিসিওস, তাদের কিন্তু IUI খুব ভালো রেজাল্ট হয়। সেই ক্ষেত্রে আমরা IUI চলে যাই। IUI কিংবা ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের প্রথম ধাপ। সেখানে রুগীর খুব সমস্যা হয় না, এটা আমাদের
চেম্বারের পাশেই আমাদের একটি এন্ড্রো ল্যাব থাকে, সেখানে আমরা রুগীকে সব কিছু জানিয়ে বুঝিয়ে এটা করে থাকি এবং এটা খুব ম্যাক্সিমাম 2 ঘন্টার একটা বিষয়। এতে কোনো ব্যথা বেদনা হয় না এবং রুগীর স্বাচ্ছন্দ্যে এটি করে বাড়িতে চলে যেতে পারে। ম্যাম, অভিভাবকরাও কিন্তু জানতে চায় যে আমার মেয়ের বয়স যেহেতু 13-14 বা হয়তো 18-র মধ্যে, তার যেহেতু পিসিএস জনিত সমস্যা হয়েছে, ভবিষ্যতে তার ইনফার্টিলিটি জনিত সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কারণ যে মেয়েটি আজকে পিসিএসে ভুগছে, সে যদি এখন তার লাইফস্টাইল ঠিক না করে, তার ওজন নিয়ন্ত্রণে না রাখে, তাহলে সে অবশ্যই ইনফার্টিলিটিতে ভুগতে পারে। কারণ তার তো মাসিকই হচ্ছে না, মাসিক না হলে তো ওভুলেশনই হচ্ছে না, ওভুলেশন না হলে বাচ্চা হবে কিভাবে? মানে নর্মাল যে প্রসিডিউর, সেই প্রসিডিউরের মধ্যেই তো সে নেই। কাজেই তাকে কিন্তু খুব সচেতন হতে হবে, সেই মেয়েটি, মেয়ের পরিবার সবাইকেই সচেতন হতে হবে। এখন আরেকটা কথা আমি পরিবারকে বলি যে দেখুন, আপনি রান্না করেছেন অনেক কিছু, আপনি খাচ্ছেন কিন্তু মেয়েটি খাচ্ছে না, এটা তো হতে পারে না। তাহলে এই ডায়েট সম্পর্কে কিন্তু আপনাদের সবাইকেই সচেতন হতে হবে। অর্থাৎ পরিবারে আপনারা যে কজন সদস্য আছেন প্রত্যেকেই একটা ডায়েটের আওতায় আসতে হবে। কারণ আমি টেবিলে খাচ্ছি, আমার মেয়েটি সেগুলো খেতে পারছে না, এটা তো আমারও কষ্ট, আর মেয়েটির মনেও হবে যে আমি খেতে পারছি না। তো সেখান থেকে বের হতে হলে কিন্তু পুরো পরিবারটাকেই কাউন্সিলিংয়ের আওতায় আনতে হবে এবং পুরো পরিবারকেই ডায়েটের আওতায় আসতে হবে। এই যে কম বয়সী তরুণীদের পিসিওসিস হচ্ছে এবং যারা প্রাপ্তবয়স্ক নারী তাদেরও পিসিওসিস হচ্ছে, অবশ্যই। সো এই দুটো এজের মধ্যে কি আসলে ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাৎ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। যে মেয়েটি ইয়াং, 17-18 বছর বয়স, আনম্যারিড, সে এবং যে ম্যারিড 20-22 বছর বয়স, 24 বছর বয়স, তার মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে আনম্যারিড মেয়েটিকে কন্টিনিউয়াসলি তার ওয়েটটা কমিয়ে রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়ার প্রতি তার ভূমিকা অনেক বেশি থাকবে, তার একজন ডায়েটিশিয়ানের আন্ডারে থাকতে হবে সবসময় এবং একজন গাইনোকোলজিস্ট কিংবা ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে থাকতে হবে। পাশাপাশি যে ম্যারিড, যে বাচ্চা যাচ্ছে, তাকেও কিন্তু অ্যাক্টিভলি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে এবং বাচ্চার জন্য যে পরামর্শ আমরা দিয়ে থাকি সেই পরামর্শগুলো মেনে বাচ্চা নিয়ে নিতে হবে। আমরা আরও বিস্তারিত জানবো এই পিসিওসিস সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি হরমোনজনিত সমস্যা যেটা মেয়েদের হয়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মেইন সমস্যা নিয়ে আসে আমাদের কাছে টিনেজ বয়সী মেয়েরা এবং যারা বেবি নেওয়ার জন্য চেষ্টা করছেন প্রজননকালীন সময়ে 15 থেকে 45 বছরের মহিলারা আসেন যে তাদেরকে হঠাৎ করে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা মাসিক অনিয়ম হয়ে যাচ্ছে, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছেন, ওয়েট বেড়ে যাচ্ছে এবং শরীরে দেখা যাচ্ছে অবাঞ্ছিত লোম আসছে এবং বিভিন্ন ঘাড়ে, বগলে অথবা অন্য জায়গায় যেখানে স্কিন ফোল্ডগুলো থাকে সেখানে ব্ল্যাকিশ কালারের বা কালো ছোপ ছোপ কালো দাগ দেখা যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যখন আমাদের কাছে প্রেজেন্ট করে তখন আমরা আইডিয়া করে থাকি যে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, এই অসুখটি থাকার সম্ভাবনা থাকে। তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করতে দেই, ব্লাড টেস্ট, হরমোন টেস্টের মাধ্যমে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা ডায়াগনোসিস করতে পারবো। ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নামে দুটো হরমোন টেস্ট আছে যেটি মাসিকের দ্বিতীয় দিনে করতে হয় যাদের পিরিয়ড রেগুলার থাকে তাদের ক্ষেত্রে, এবং যাদের অনিয়ম থাকে তাদের যে কোনো দিনেই করা যায়। এবং অ্যান্টিমোলারিয়ান হরমোন একটি হরমোন আছে যেটি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অসুখটিতে বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন অথবা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি, যারা ম্যারিড বা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিস করতে পারি। এখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাবে যে ফলিকল কাউন্ট অফ ফলিকল, ইনক্রিজ নাম্বার অফ ফলিকল দেখা যাবে, যে স্মল টাইনি ফলিকল, যে একটা বেবি কনসিভ করার জন্য ডিম্বাণুর সাইজ যেই সাইজ আসার কথা সেরকম সাইজ আসছে না, ছোট 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 অনেকগুলো ফলিকল, যে পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্স, যে মুক্তার দানার মতো ছোট ছোট ফলিকলগুলো ওভারিতে থাকে কিন্তু সাইজটা বড় হয় না। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং। আরও কিছু যেমন অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেড়ে যেতে পারে, সিরাম টেস্টোস্টেরন লেভেল বেড়ে যেতে পারে মেয়েদের ক্ষেত্রে, যে এই হরমোনটা হচ্ছে ছেলেদের হরমোন। তো সেই ছেলেদের হরমোনটা মেয়েদের ক্ষেত্রে টেস্ট করলে দেখা যাবে নর্মালের চেয়ে অনেক ইনক্রিজ অ্যামাউন্টে আমরা পাচ্ছি ব্লাড টেস্ট করলে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এই অসুখটা কিন্তু প্রতিরোধযোগ্য। এই জন্য কী করতে হবে যে এই টিনেজ বয়সে অথবা অল্প বয়সে মেয়েরা যারা আছেন তারা হচ্ছে বাইরের খাবার, ফাস্ট ফুড কম খাবেন,
আইসক্রিম, চকলেট, বার্গার এই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন আধা ঘন্টা 1 ঘন্টা করে এক্সারসাইজ করার জন্য। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কিছু কমপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ডায়াবেটিস, আর্লি লাইফে ডায়াবেটিস ডেভেলপ করে এবং হাইপার টেনশন আসতে পারে, যেমন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পেশেন্টদের বন্ধ্যাত্ব একটি কমন অসুখ। পলিসিস্টিক ওভারি আপনার কারো আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনারও হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আগে থেকেই চেষ্টা করবেন এই লাইফস্টাইলটা মডিফিকেশন করতে, যাতে পলিসিস্টিক ওভারি না হয়। যখন ডেভেলপ করে গেল তখন আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এবং পিরিয়ডটা রেগুলার করার জন্য মেডিসিন খেতে হবে। ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করার পরে খুব দ্রুত কনসিভ করে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি মেডিসিনের মাধ্যমে কনসিভ না হয় তো এরপরে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি, যেমন পাংচার করে দেয়। পাংচার করে দিলে এখানে অ্যান্ড্রোজেন রিচ ফ্লুইডগুলো বের হয়ে যাবে এবং পরবর্তীতে আবার যখন আমরা ওভুলেশন ইন্ডাকশন দিব, যে আপনার ফলিকলগুলো বড় করার জন্য যখন মেডিসিন দেব, তখন আপনার বেবি কনসিভ তাড়াতাড়ি হবে। এরপরে দেখা যায় ল্যাপারোস্কোপি যদি আপনার ট্রিটমেন্ট করার পরেও কনসিভ হতে দেরি হয়, এক্ষেত্রে আরও অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, যেমন ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এবং হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবি অ্যাট লাস্ট ট্রিটমেন্ট। এই পলিসিস্টিক ওভারি পেশেন্ট যখন গর্ভধারণ করবে, তখন এই গর্ভধারণ করার পরে তার ক্লোজ অবজারভেশন দরকার হয়, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট, একদম 70 to 75% পেশেন্ট, পলিসিস্টিক ওভারির পেশেন্ট থ্রেটেন্ড অ্যাবর্শন নিয়ে আসে আমাদের কাছে ফার্স্ট ট্রাইমেস্টারে। 12 উইক্সের মধ্যে তার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে গেল। তো এই জন্য আমরা আগে থেকে কিছু মেডিসিন দিয়ে রাখি তার থ্রেটেন্ড অ্যাবর্শনটাকে যাতে না হয়, এবং যখন হয়ে যায় থ্রেটেন্ড অ্যাবর্শন, তাকে ওই থ্রেটেন্ড অ্যাবর্শন থেকে বেবিটাকে সেভ করার জন্য তখন আমাদেরকে কিছু মেডিসিন, কিছু পরামর্শ, কিছু লাইফস্টাইল চেঞ্জ এগুলো আমাদেরকে দিতে হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে এই সমস্যাটা, থ্রেটেন্ড অ্যাবর্শনের সমস্যাটা হতে পারে, এবং সেকেন্ড ট্রাইমেস্টারে দেখা যায় অনেক পেশেন্টেরই এই গর্ভধারণ করার পরে আইওজিআর ডেভেলপ করতে পারে। আইওজিআর যে বেবিটার ঠিকমতো গ্রোথ হচ্ছে না। আর দেখা যায় অনেক পেশেন্টের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার পর যখন আপনি ডক্টরের শরণাপন্ন হবেন বা ডক্টরের যদি রেগুলার চেক আপে থাকবেন, তখন আর্লি এই ডিজিজগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কিনা, আপনার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে কিনা। তো এগুলো ট্রিটমেন্ট যদি অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে আপনি একটা শেষ পর্যন্ত এই পলিসিস্টিক ওভারিকে ওভারকাম করে একটি হেলদি বেবি নিয়ে আপনি বাসায় যেতে পারবেন ইনশাল্লাহ। ম্যাম, কম বয়সী তরুণীদের মধ্যে অনেক সমস্যায় দেখতে আমরা পাচ্ছি, তার মধ্যে একটা কমন সমস্যা আমরা দেখতে পাই যে তাদের ডিমের সংখ্যাটা কমে যাচ্ছে। এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, এটাও এখন একটা বার্ডেন ইস্যু, ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ। আল্লাহ তাআলা কিন্তু আমাদের মেয়েদের 15 থেকে 45 এই যে রিপ্রোডাক্টিভ এজে ডিম্বাণুর সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছেন। এখন প্রতিদিন যতই সময় যাচ্ছে আমাদের বয়স বাড়ে মেয়েদের, এবং পাশাপাশি ডিমের সংখ্যা কমতে থাকে। কিন্তু এই সংখ্যাটা একটা নির্দিষ্ট বয়সে যে কমে, এটাই আমরা এতদিন জানতাম। কিন্তু ইদানিংকালে আমরা যা দেখছি গত 5 বছরে, যে ইয়াং মেয়ে 20-22 বছর বয়স কিংবা 28 বছর বয়স, তার ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ তার ওভারিতে রিজার্ভ থাকার কথা ছিল যা, তার চেয়ে অনেক পরিমাণে কম। এখন ওভারিয়ান রিজার্ভ আমরা কিভাবে ডায়াগনোসিস করি? একটি মেয়ে আসে যে তার পিরিয়ডটা বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা পিরিয়ড হলে পরিমাণটা অনেক কম, এবং মেয়েটি যখন 30 বছর বয়স, সে বলছে যে আমার 6 মাস পিরিয়ড হচ্ছে না, আমি হয়তো ওষুধ খেয়ে ডাক্তারের পরামর্শ পিরিয়ড হওয়াছে, কিন্তু পরিমাণ স্ক্যান্টি বলি যেটাকে, অল্প পরিমাণ। তখন আমরা এন্টিমোলিয়ার হরমোন কিংবা এইমিস নামে একটি হরমোন টেস্ট করে থাকি, যেটা নর্মাল এক এক ল্যাবে এক এক রকম, তবে যেটা আমরা সর্বস্বীকৃত সেটা হচ্ছে আমরা বলে থাকি যে 1.5 থেকে 4 কিংবা 5 পর্যন্ত নর্মাল। দেখা যাচ্ছে সেই 30 বছরের মেয়েটি কিংবা 28 বছর মেয়েটির এন্টিমোলিয়ার হরমোন লেভেল 0.1, 0.01, তার মানে তার হচ্ছে যে সে একেবারেই লোয়ার রিজার্ভে চলে গেছে। তো এখানেও কিন্তু আমরা বলে থাকি যে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের লাইফস্টাইল এগুলো খুব খুব প্রভাবিত করছে আমাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মেয়েরা এখন আসলে আমাদের ক্যারিয়ারের জন্য এত বেশি ছুটে যাচ্ছি যে আমরা আমাদের ফ্যামিলিও লেট ম্যারেজে যাচ্ছি, কিন্তু আর্লি মানে 22 থেকে 30 বছর বয়সে আমরা যে ফ্যামিলি কমপ্লিট করতে পারি, এটা কিন্তু আগে জানতাম যে ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা দেরিতে বাচ্চা নেয়, আসলে তা না, তারা বিয়ে করে দেরিতে, কিন্তু তারা কিন্তু বাচ্চা নিয়ে নিচ্ছে এখন অনেক আগে। আমরা বিভিন্ন সেমিনারে যাচ্ছি, সেখানে দেখছি যে তারা হয়তো প্রি ম্যারিটাল বাচ্চা 2-3টা নিয়ে নিচ্ছে, তারপর বিয়ে করছে, বাচ্চা নিয়ে তারপর বিয়ে করছে। প্রপার এজে আসলে বেবি কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব না। আমরা বলি আসলে 22 থেকে
30 বছরের মধ্যেই ফ্যামিলিটা কমপ্লিট করতে বলছি। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু জানলাম আমরা পিসিওএস এর সম্পর্কে, এবং সেই সাথে আপনি একটা কথাই খুব চমৎকার করে বললেন যে আসলে সুস্থ থাকার জন্য এবং পিসিওএস জনিত সমস্যা দূর করবার জন্য স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিকল্প আসলে কিছুই নেই। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, আর ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এই ইনফেকশন ডিজিজ কন্ট্রোলের পর যে ডিজিজগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, তার ভিতরে হচ্ছে ইস্কিমিক হার্ট ডিজিজ, যার একটি লক্ষণ হচ্ছে হার্ট অ্যাটাকের মাধ্যমে আত্মপ্রকাশ হয়। এবং এই ইস্কিমিক হার্ট ডিজিজ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে, যাকে আমরা মারণব্যাধি বলতে পারি। এবং এই হার্ট অ্যাটাক কেন হচ্ছে, যদি আমরা কারণগুলো বিশ্লেষণ করি, আমরা দেখি যে হার্ট অ্যাটাকের জন্য কারণ হচ্ছে যেমন ধূমপান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস মেলাইটাস, এবং হচ্ছে রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।